আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের ৩ দিকে ভারত। বাংলাদেশ এবং ভারত একে অপরকে নানাভাবেই স্বার্থ সংঘাত হয়। বাংলাদেশের যেহেতু নদীমাতৃক অববাহিকা বাংলাদেশ অবস্থিত, সুতরাং ৯০-এর পূর্বে বাংলাদেশে বন্যা হতো, মঙ্গা হতো। কিন্তু ৯৬-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে তারা দুটো চুক্তি করেছিল। একটা হচ্ছে চিটাগাং হিল ট্রেক্সে শান্তি বাহিনী যেই বাংলাদেশে নানা রকমের আক্রমণ প্রতি আক্রমণ হতো, সেটার বিরুদ্ধে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আরেকটা হচ্ছে বাংলাদেশের পানি চুক্তি, গঙ্গা পানি চুক্তি, সেটা ৯৬-তে হয়েছিল। আর শান্তি চুক্তি হয়েছিল ৯৭-তে। ৩০ বছর মেয়াদি যে এই পানি চুক্তিটা হয়েছিল, সেটা এই বছর ২০২৬ সালে শেষ হচ্ছে ডিসেম্বরে। এখন এই পানি চুক্তি নবায়ন করতে হবে। আমরা দেখেছি তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে ভারত তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা রকম চেষ্টা করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ জয়শঙ্করের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান বাংলাদেশে আসার আগে ভারতের সাথে যোগাযোগ করেছিলেন, কারণ তারেক রহমান সরকার মুচলেখা দিয়ে বাংলাদেশ ছেড়ে রাজনীতি করবেন না, তেমন একটা আলাপ আলোচনা বাংলাদেশের সমাজে চালু আছে এবং সেটার মধ্যস্থতাকারী হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুতরাং ভারতের অনুমতি না নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারছিলেন না। সেজন্যই আমরা দেখেছি তিনি নিজেও বলেছিলেন বাংলাদেশে আসাটা তার একার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না। সুতরাং গঙ্গার পানি চুক্তি এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গঙ্গার আমরা জানি পানি অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ। বাংলাদেশের যেহেতু যতগুলো নদী আছে, সবগুলো নদীর উৎস অথবা প্রবাহ ভারত থেকে বাংলাদেশে ঢুকে। বড় বড় অনেক নদীর পানি ভারত ইতিমধ্যে কি করেছে, সরিয়ে নিয়েছে, সেচের ব্যবস্থা করেছে তাদের যে সমস্ত এলাকাতে নদী নেই সেই সমস্ত এলাকাতে, যার ফলে পানির সংকট কিন্তু অলরেডি আছে। বাংলাদেশের ভূগর্ভস্থ পানির যে স্তরটা সেটা অনেক নিচে নেমে গেছে। সেজন্যই নানা জায়গাতে ভূমিধস নানা কিছু দেখা যায়। এখন টিউবওয়েলে তেমন করে পানি পাওয়া যায় না, গভীর নলকূপ নানা জায়গাতে বসাতে হয়। এরকম নানা কার্যক্রম আমরা দেখতে পেয়েছি এবং তার ক্রমান্বয়ে খাল খনন অথবা নদী খনন যে কর্মসূচিগুলো তিনি তার ৩১ দফায় ঘোষণা করেছেন, সেগুলো এই পানি যে সংকট, সেই সংকটটা উত্তরণের একটা উদ্দেশ্য সেখানে ছিল। এখন ভারতের সাথে যদি বাংলাদেশের বিবাদটা বাড়তে থাকে তাহলে কি দাঁড়াবে? তাহলে ভারতের সাথে পানি চুক্তি সেটা হয়তো নবায়ন হবে না। ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ১০ বিলিয়ন ১২ বিলিয়ন ডলারের, সেটা হয়তো বা একটু একটু করে কমতে থাকবে। ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য, সেগুলো অলরেডি নানা রকম বাধা চলে আসছে। সেজন্যই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও একটু একটু বাধা চলে আসছে, সেটা আমরা দেখেছি। বাংলাদেশ থেকে ভারতে আগে যে কোনো স্থলবন্দর দিয়ে পণ্য ঢুকতে পারতো, এখন ভারত সেটা লিমিট করে দিয়েছে। যার ফলে যেটা হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য সেটাও অলরেডি একটু একটু করে কমতে শুরু করেছে। এখন ২৪-এর ক্ষমতার পট পরিবর্তনের পরে বাংলাদেশের এই যে পররাষ্ট্রনীতির যে বিন্যাস, সেই বিন্যাসটা বাংলাদেশকে একটু একটু করে ভোগাচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের জিডিপি গ্রোথের মধ্যে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে, আমাদের বিদ্যুৎ গ্যাস জ্বালানি সংকটের মধ্যে, আমাদের পণ্য যেগুলো আমরা এখন তেল গ্যাস অনেক কিছু আমরা আমেরিকা থেকে নিয়ে আসি, স্বল্প মূল্যে যে সোর্সিংগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা বেশি মূল্যের সোর্সিং থেকে জিনিসপত্র আনা শুরু করেছি। যার ফলে যেটা হচ্ছে, বাংলাদেশ আস্তে আস্তে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি নানা রকমের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। এখন বাংলাদেশ যেহেতু মক্কা জোটের দিকে যাওয়া চিন্তা করছে অথবা পাকিস্তানের দিকে একটু একটু করে ঝুঁকে পড়ছে, আমাদের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ গত দুদিন আগে মনে বলেছিলেন যে চায়না থেকে বাংলাদেশ জে-10
ফাইটার প্লেন কিনতেছে, এগুলো বাংলাদেশের প্রতিরক্ষার জন্যই বাংলাদেশের দরকার আছে, এগুলোকে না করছি না, কিন্তু এগুলো ভারতের সাথে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, ভারতের যেই প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলোর উপর একটু একটু করে হুমকি। সুতরাং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সুসম্পর্কটা ছিল সেটা একটু একটু করে আস্তে আস্তে করে হুমকির দিকে যাচ্ছে। ভারতের সাথে দূরত্ব বাড়ছে, অন্যান্য দেশের সাথে দূরত্ব যত কমতেছে ভারতের সাথে দূরত্ব বাড়তেছে। এখন প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক রাখা, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি না দিয়ে, সেটাই বাংলাদেশের উচিত। কিন্তু বাংলাদেশ যেহেতু ভারতের উপর অতিমাত্রায় ডিপেন্ডেন্ট, এবং বাংলাদেশ যেহেতু অধিক জনসংখ্যা অধ্যুষিত একটা এলাকা, যেখানে নানা কিছু সরবরাহ ব্যবস্থা, সাপ্লাই চেন সবসময় হুমকিতে থাকে, সুতরাং খাদ্যের, তেলের, লবণের, চিনির, আটার, ময়দার, সুজির, এগুলোর যে উৎস, সেগুলো বড় একটা অংশ ভারত থেকে আসে। সুতরাং এগুলো আর সরবরাহ যদি নিরবিচ্ছিন্ন না থাকে, বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। পানি সরবরাহ না আসলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যাহত হবে। সার যদি ঠিক মাত্রায় বাংলাদেশ উৎপাদন করতে পারছে না গ্যাস সংকটের জন্য, বিদ্যুৎ সংকটের জন্য, সেটা যদি ভারত বা রাশিয়া নানা জায়গা থেকে যদি না আনতে পারে, তাহলে বাংলাদেশে কৃষিক্ষেত্রেও সমস্যা দেখা দিবে। আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশে 1200 টাকা সার এখন 1800 টাকা হয়েছে, যার ফলে বাংলাদেশে যখন ফসলগুলো যখন কৃষক উৎপাদন করবে, সেগুলো বাড়তি দামে বাজারে বিক্রি করবে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, চালের দাম বেড়ে যাবে, আটার দাম বেড়ে যাবে, ময়দা, সুজি, যে কোনো কিছুর দাম বেড়ে যাবে। আলটিমেটলি বাংলাদেশের সমাজে একটা সংকট তৈরি হবে, গরিব মানুষ অনাহারে অর্ধাহারে থাকবে, এবং গরিবের সংখ্যাটা আরও বেশি বেড়ে যাবে। আমরা দেখেছি বাংলাদেশ অনেক দিন ধরে জিডিপিতে একটা গ্রোথ থাকাতে দরিদ্রের সংখ্যা কমে গিয়েছিল। ইউনুসের সময় দরিদ্রের সংখ্যা বিশাল রকম করে বেড়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছিল, ইন্ডাস্ট্রি অনেক বন্ধ হয়ে গিয়েছিল। এখন তারেক রহমানের এই সরকারের সময় একই যেহেতু ধারা অব্যাহত আছে, এখন দারিদ্র্যের মাত্রাটা আরও বাড়তে থাকবে, এবং আলটিমেটলি যেটা হবে, ক্ষুদ্র ঋণ বা ওই সমস্ত কাজকারগুলো যারা যে ব্যবসাতে আছে আর কি প্রভাবশালী, তাদের ব্যবসাগুলো সৈন্য করে বাড়বে, কিন্তু দরিদ্র মানুষ দিন দিন দরিদ্র হবে। এখন চিটাগাংয়ে যে শান্তি চুক্তি হয়েছিল হিল ট্র্যাক্সে, সেটা হাসিনা সরকারের মধ্য দিয়ে হয়েছিল। পানি চুক্তি হাসিনা সরকারের মধ্য দিয়ে হয়েছিল। ভারতের সাথে বাংলাদেশের যে বিশাল দেনা পারস্পরিক সম্পর্ক, সেগুলো হাসিনা সরকারের মধ্য দিয়ে হয়েছিল। এখন তারেক সরকার আসাতে যেহেতু সব কিছুর পুনর্বিন্যাস হচ্ছে, বাংলাদেশকে আবার অদ্ভুত ওটের পিছে চড়েছে কিনা সেটা আমরা জানি না। আমরা চাই বাংলাদেশ 0 থেকে 100, 100 থেকে আবার 0, 0 থেকে 100, এরকম বিশাল রকমের উত্থান পতনের মধ্য দিয়ে না দিয়ে একটা স্থিতিশীল সরকার বাংলাদেশে থাকুক, যারা বাংলাদেশের স্বার্থ এবং পৃথিবীর নানা দেশের সাথে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেগুলোতে স্থিতিশীলতা বজায় রাখবে। এরকম যদি উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার চলে, তাহলে বাংলাদেশের কোনো কিছুই আলটিমেটলি লং টার্মের জন্য সাস্টেনেবল হবে না। কেউ বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না, নিরাপত্তা পাবে না। কেউ বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্ক উন্নত করতে আসবে না, নিরাপত্তা পাবে না। বাংলাদেশের জনগোষ্ঠীও যেটা হবে, কোনো সময় জাহান্নামে থাকবে, কোনো সময় জান্নাতে থাকবে, যেটা দেখা যাবে যে বাংলাদেশের সমাজের মধ্যেও একটা অসন্তোষ চলে আসবে। একটা কথা আছে, আপনি যত বেশি সংকটের মধ্য দিয়ে যাবেন, লোকজন তত বেশি কি হবে, সংঘাতময় সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে। উগ্রতা সমাজে তখনই আসে যখন লোকজন খুব বেশি সংঘাতমূল্য পরিস্থিতির মধ্য দিয়ে যায়। সুতরাং সরকারের স্থিতিশীলতা, বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, চাকরির স্থিতিশীলতা, এগুলো সব দরকার একটা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য। বাংলাদেশে যারা নীতি নির্ধারণী পজিশনে আছেন, তারা এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করবেন এবং বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের কোন কথার সাথে দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন, সেটা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।